স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শুরুতে এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 60.51 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5133.92 পয়েন্ট। লেনদেন 157 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 1080 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন কমেছে 3353 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 396 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 109টির, কমেছে 263টির এবং অপরিবর্তিত রয়েছে 24টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 108 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,351 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 83 কোটি 76 লাখ টাকা। এছাড়া 292টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 88টির, কমেছে 185টির এবং অপরিবর্তিত রয়েছে 19টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেটের গভীর বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে ফাহিম হাসান। টিসিএক্স ক্লোজ হয় 5134 পয়েন্টে, যেটা গত সপ্তাহের থেকে 1.58 পয়েন্ট হ্রাস পায়। টপ 5 গেইনারের মধ্যে রয়েছে খুলনা প্রিন্টিং, সিবিইউ পেট্রোলিয়াম এবং সেন্ট্রাল ফার্মা। আর টপ লুজারের মধ্যে রয়েছে ফাইন ফুডস এবং মিডল্যান্ড ব্যাংক। কেপিপিএল এর দর বাড়ার পেছনে সেরকম কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আমরা পাইনি, কারখানা বন্ধ নিউজটা ছাড়া। টপ 10 ট্রেডেড শেয়ারের মধ্যে আমরা প্রথমেই দেখছি কানব্রাস পিপিভি, এরপর হচ্ছে ফাইন ফুডস, গ্রামীণফোন, অরিয়ন ইনফিউশন। আমরা যদি মোটা দাগে বলতে যাই, স্মল ক্যাপ এবং হচ্ছে কিছু লার্জ ক্যাপ মিলিয়ে হচ্ছে এই সপ্তাহে ভালো ট্রেড হয়েছে। টার্নওভার ওয়াইজ বড় সেক্টরগুলোর মধ্যে এই সপ্তাহে ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং ফুড অ্যান্ড এয়ারলাইন্স ছিল। ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক হচ্ছে মুভার ছিল। ফার্মাসিউটিক্যালস এর মধ্যে অরিয়ন ইনফিউশন এবং এশিয়াটিক ল্যাব ছিল। টেক্সটাইলের ক্ষেত্রে সেটা ছিল মন্নু ফেব্রিক্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওইমেক্স এবং আফতাবটস। আর ফুড অ্যান্ড অ্যালাইড এর ক্ষেত্রে ছিল ফাইন ফুডস এবং লাভেলো। গত 6 বছরের মধ্যে 5 বছরেই মুভমেন্ট হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি 23-এ যেমন মুভমেন্ট হয়নি, এবছর হচ্ছে আপনার মুভমেন্টটা আমরা কম দেখছি। এই সপ্তাহে টপ ম্যাক্রো নিউজের মধ্যে ছিল আপনার ভ্যাট, এসডি এগুলো বাড়ানো। এটা হচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা এবং এটা সাময়িকভাবে কিছুটা হচ্ছে জনগণের উপর প্রভাব ফেলবে। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে মনিটারি পলিসি, যেটা এই মাসে লাস্ট সপ্তাহে পাবলিশ করা হবে। মূল ফোকাস থাকবে হচ্ছে সুদ হার কি বাড়াবে নাকি হচ্ছে সুদ হার অপরিবর্তিত থাকবে। ট্রেড ডেফিসিট ন্যারো হচ্ছে, মানে কমে যাচ্ছে। শেয়ার বাজারে তালিকাভুক্তির পর অনেক কোম্পানি রুগ্ন বা অস্তিত্ব হারিয়েছে। এতে বিনিয়োগকারীরা হারিয়েছেন পুঁজি, ক্ষতি হয়েছে দেশের অর্থনীতি। সেসব কোম্পানির বর্তমান অবস্থা জানাবো শেয়ার টকে। পিকে হালদার গ্রুপ দেশের যে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানকে পঙ্গু করে গেছেন, তার মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড অন্যতম। শেয়ার বাজারে একসময় দাপটের সঙ্গে লেনদেন করা পিপলসের শেয়ার দেখলেই বিনিয়োগকারীরা এখন থাকেন ব্যাকফুটে। অন্যদিকে হাতে থাকা শেয়ার দরের অবস্থা এতটাই নাজুক যে বিনিয়োগকারীরা ধরেই নিয়েছেন পিপলস আর ঘুরবে না। এখন কেমন চলছে পিপলস, সে বিষয়ে বিস্তারিত জানাবেন প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান জনাব হাসান শহীদ ফেরদৌস। So now the company is running fairly well. তারা ব্যবসা শুরু করেছে। যারা ডিপোজিটার্স ছিল, যাদের টাকা আটকে গিয়েছিল, তাদেরকে প্রায় আমরা 80 কোটি টাকার মতো দিয়েছি। অ্যাবাউট 1000 ডিপোজিটারদেরকে আমরা কমপ্লিট মিট আপ করে দিয়েছি, এক্সস্ট করে দিয়েছি টাকা। নাও দি কোম্পানি ইজ বাউন্সিং ব্যাক। তারা ব্যবসা শুরু করেছে এবং বাই দিস টাইম আমরা এসএমই লোন, কার লোনস, ফ্ল্যাটের জন্য লোন, বিশেষত যারা স্টার্ট আপ করছে তাদের জন্য খুব সহজ শর্তে লোন
কোম্পানি তার নিজের ধারায় ফিরে অবশ্যই আসবে। শেয়ার বাজারকে কেন্দ্র করে প্রায় 450 ব্রোকার রয়েছে, যাদের সঙ্গে প্রায় 9000 অথরাইজ রিপ্রেজেন্টেটিভ ট্রেড করে থাকেন। প্রতিনিয়তই এ মার্কেটে বহু ধরনের অনিয়ম ঘটে থাকে, যা বিএসইসি কিংবা ডিএসসির সার্ভিলেন্সের পক্ষে শনাক্ত করা বা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠে না। সে কারণে বিএসইসি এবং ডিএসসির মাঝখানে আলাদা করে কোনো প্ল্যাটফর্ম দাঁড় করানো যায় কিনা সে বিষয়ে কথা বলবো আইডিএলসি সিকিউরিটিজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সাইফুদ্দিনের কাছে। বহু ধরনের অনিয়ম এবং বহু ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে। তো সেটা একটা ওভাররিচিং একটা রেগুলেটরের কাছে, আপনি তাদের সার্ভেলেন্স আছে, ডিএসসি সার্ভেলেন্স আছে, তাদেররা কিন্তু এটা প্র্যাকটিক্যালি পসিবল না এগুলো সমস্ত কিছু মনিটর করা এবং সেটা একই সাথে এটার যে আপনার মেজারগুলো নেওয়া, এটার এগেনস্টে যে অ্যাকশনগুলো নেওয়া এবং এটাকে পুরোপুরি বুঝে ওঠা, এটা কিন্তু যথেষ্ট প্র্যাকটিক্যালি ইম্পসিবল না এই ধরনের সার্ভেলেন্সগুলো তৈরি করা। আপনি বিগত দিনগুলোতে দেখবেন যে দেখেন অনেক অঘটন কিন্তু ঘটেছে, বাট এই সমস্ত ঘটনাগুলো তেমন তদন্ত হতে পারেনি, সেখান থেকে কারেক্টলি অ্যাড্রেস করা যায়নি। অর্গানাইজেশনগুলোর অনেক দুর্বলতা প্রকাশ পেয়েছে, আপনার ইভেন ব্রোকারদের অনেক দুর্বলতা প্রকাশ পেয়েছে আমরা দেখেছি। সেটা যে মানুষের কিন্তু ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স কিন্তু অনেকখানি এখানে ক্ষতিগ্রস্ত হয়। তো স্বাভাবিকভাবেই আপনার একটা রেগুলেটরের চোখে এই সমস্ত জিনিসগুলোর প্রায়োরিটি, বাট একই সাথে তাদের ক্যাপাবিলিটিও কিন্তু দেখতে হবে যে এই লিমিটেশন চিরদিন থাকবে একটা রেগুলেটরের। ঠিক এইরকম একটা অবস্থাতেই কিন্তু একটা মার্কেটে যদি আপনি ট্রাস্ট এবং কনফিডেন্সটা দিতে হয়, সেই মার্কেটটা কিন্তু পুরোপুরি আইনভাবে চলতে হবে। আমি ধরে নিলাম যে জিরো টলারেন্সে চলতে হবে। তো এখন সেই হিসেবে আমরা বহির্বিশ্বে দেখেছি, ডেভেলপিং মার্কেটে আমরা দেখছি, সেটা হচ্ছে যে এর মাঝে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জ বা স্টক এক্সচেঞ্জ, এর মাঝে একটা সেলফ রেগুলেটরি একটা বডি গঠন হয়েছে। তো সেলফ রেগুলেটরি এসআরও বলে এগুলোকে আর কি। তো সেলফ রেগুলেটরি বডিগুলো আসলে তাদের কাজটা কি, এরা বেসিক্যালি আপনার ধরেন ব্রোকারেজ অ্যাসোসিয়েশন বা আমেরিকাতে আছে ফিনরা। তো এটা প্রাইমারিলি একটা ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, কিন্তু একই সাথে তাদের যে ক্ষমতাটা থাকে সেটা হচ্ছে যে এই ব্রোকার ডিলার, তারপরে তারা ওখানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলে, আমাদের এখানে যেটা অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বলে, ওখানে সেটা বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তো তাদের বিহেভিয়ারাল কোড অফ কন্ডাক্ট আছে, তাদের ট্রেডিং এবং অপারেশনাল কোড অফ কন্ডাক্ট আছে, তারপরে ব্রোকারদের কোড অফ কন্ডাক্ট আছে, যেই সমস্ত কন্ডাক্টগুলো আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দ্বারাই কিন্তু আইনভাবে তৈরি হয়েছে। এখন ভেতরে আরো অনেক কিছু গ্র্যানুলার আইনের প্রয়োজন পড়ে, যেটাকে বিহেভিয়ার ঠিক করার জন্য। তো সেইটা মনিটর করার জন্য এই মাঝখানে আপনার একটা সেলফ রেগুলেটরি বডি ফিনরার মতো, বা জাপানে আপনার আছে জেএসডিএ, অর্থাৎ জাপান সিকিউরিটিজ ডেভেলপমেন্ট অথরিটি। তো এই ধরনের একটা প্রতিষ্ঠান থাকা প্রয়োজন, যারা আসলে যেমন এই যে ব্রোকারদের তাদের যে কোড অফ কন্ডাক্টগুলো, particularly in response to the settlement of the fund, settlement of the security, তারপরে ব্রোকার ডিলারদের ধরেন যে সমস্ত কোড অফ কন্ডাক্টগুলো আছে, নিয়ম মেনে চলা, মার্কেটে আপনার যে ট্রেডিংয়ের যে অর্ডারগুলো দেবে সেই অর্ডারগুলো কারেক্ট প্রসেসে দেওয়া, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ম্যানেজ করা, বোথ ব্রোকার ডিলার এবং অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, এই সমস্ত জায়গাগুলো যে রেগুলেশনগুলো থাকে সেগুলো কারেক্টলি ডিজাইন এবং এনফোর্সমেন্ট, এই সমস্ত দায়িত্বগুলো পালন করে হচ্ছে আপনার এই সেলফ রেগুলেটরি অর্গানাইজেশনগুলো। তো বাংলাদেশে এখন মার্কেটে আমরা যদি ভবিষ্যৎকে সেভাবে দেখতে চাই, তাহলে কিন্তু প্রথম যে দরকার সেটা হচ্ছে ট্রাস্ট এবং কনফিডেন্সটাকে রিস্টোর করতে হয় মানুষের। তো সেটা রিস্টোর করতে গেলে প্রথমেই আপনার রেগুলেশনগুলো বা এই সমস্ত নিয়মকানুনগুলো এমন একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে যেন মানুষ প্রেডিক্ট করতে পারে যে ভবিষ্যতে এই সমস্ত নিয়মগুলো হবে না। তো এই প্রেডিক্টিবিলিটি থাকলে কিন্তু মানুষের ট্রাস্ট এবং কনফিডেন্সটা আসবে। শেয়ার কারসাজির অন্যতম হাতিয়ার হচ্ছে ইনসাইডার ট্রেডিং। কোম্পানির আগাম খবর জেনে নিয়ে শেয়ার দরকে প্রভাবিত করে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংখ্যা বাজারে কম নয়। এতে দিনের পর দিন মাইনরিটি শেয়ার হোল্ডার বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে হচ্ছেন ক্ষতিগ্রস্ত। তাই ইনসাইডার ট্রেডিং এর জন্য প্রয়োজন যুগোপযোগী পদক্ষেপ। বাংলাদেশে কিন্তু কয়েকটা প্রবলেমের মধ্যে ওয়ান অফ দ্য মেজর যে প্রবলেমগুলো আছে তার মধ্যে ইনসাইডার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত একটা এভিল একটা ব্যাপার আর কি একটা মার্কেটের জন্য। ইনসাইডার ট্রেডিং অ্যাকচুয়ালি তারা কি করে, ম্যানিপুলেশন এবং ইনসাইডাররা করে কি, তাদের কাছে বেটার ইনফরমেশন আছে, মোর ইনফরমেশন আছে মার্কেটের যে কম্পোজিশন এবং মার্কেটের যে হোল্ডিং কম্পোজিশন এগুলো সম্পর্কে তাদের ধারণা থাকে, জ্ঞান থাকে। এবং এটা তো হয় কি যে সাধারণ ইনভেস্টর তারা ইচ্ছে করলে এই মার্কেটের যে বেনিফিটটা বা স্টকের যে বেনিফিটটা সেটা তারা স্কিম আউট করে নিয়ে যেতে পারে, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি হার্ম দ্য জেনারেল ইনভেস্টর বা মাইনরিটি ইন্টারেস্ট যাদের আছে। তো
তো মাইনরিটি ইন্টারেস্ট প্রোটেক্ট করতে গেলে পারে, মাইনরিটি বলতে মাইনরিটি শেয়ার হোল্ডার, এদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে গেলে আমাদের ইনসাইডারদেরকে বিহেভ করতে হবে কারেক্টলি। তো এই ইনসাইডার ট্রেডিং রুলসগুলো বা রেগুলেশনগুলো যে আঙ্গিকে করা হয়ে থাকে, তো সেটাই হচ্ছে যে এই তাদেরকে কারেক্টলি বিহেভ করা, সো দ্যাট তাদের অ্যাক্টিভিটিস, তাদের অ্যাকশনস যেন মাইনরিটি শেয়ার হোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ণ না করে। এটি হচ্ছে আপনার ইনসাইডার ট্রেডিং রুলের উদ্দেশ্যটা। দর্শক, বিনিয়োগ শিক্ষার আজকের পর্বে জানাবো কিভাবে বাছাই করবেন ভালো শেয়ার। যে কোম্পানিতে বিনিয়োগ করতে চান ওই কোম্পানির জানতে হবে অতীত, বর্তমান ইতিহাস, এর সঙ্গে কারা জড়িত, তাদের ব্যবসায়িক সততা, দক্ষতা, কোম্পানির বাজার পরিধি। ভালো শেয়ার নির্বাচনের ক্ষেত্রে যে তথ্য জানা জরুরি সেগুলো নিয়ে সাজানো হয়েছে দুটি পর্ব, যার প্রথমটি জানাবো আজকের পর্বে। ভালো মৌলভিত্তির শেয়ার নির্বাচনের ক্ষেত্রে যেসব লক্ষণ বিবেচনা করা দরকার তার মধ্যে প্রথমেই ভালো প্রবৃদ্ধি বা আয় বৃদ্ধির কোম্পানিগুলো শনাক্ত করতে হবে। বিগত 5 বছরের আয় ধারাবাহিকভাবে বেড়েছে কিনা তা দেখতে হবে। কোম্পানির পরিচালনা পর্ষদে কারা সে বিষয়ে খেয়াল রাখতে হবে, কারণ দক্ষ পর্ষদ একটি কোম্পানিকে অনেক দূর নিয়ে যেতে পারে। কোম্পানি নির্বাচনের ক্ষেত্রে তার দায় বা ঋণ কেমন সেটি দেখতে হবে, কারণ প্রতিষ্ঠান ভালো ব্যবসা করলেও ঋণ দায়ের কারণে ভালো লভ্যাংশ দিতে পারে না। প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের টার্গেট কতটা বড় সেটি খেয়াল রাখতে হবে। কোম্পানিটি মোট মার্কেটের কত শতাংশ ধারণ করছে তা দেখতে হবে। ভবিষ্যতে সম্ভাব্য বাজারের ওপর ব্যবসার অগ্রগতি নির্ভর করে। সর্বদা খেয়াল রাখতে হবে উচ্চ রিটার্ন দেওয়া কোম্পানিগুলোর দিকে। যেসব কোম্পানি বিগত বছর ধরে ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে সেসব কোম্পানি নির্বাচন করতে হবে। আগামী পর্বে জানাবো কোনগুলো উচ্চ রিটার্ন দেওয়া কোম্পানি। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। উত্থানের ধারাবাহিকতায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক গেল 5 দিনে 1.21% বেড়ে দাঁড়িয়েছে 43,153 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.32% বেড়ে দাঁড়িয়েছে 5,937 পয়েন্ট। ইউরোপের শেয়ার বাজারের মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.87% বেড়ে দাঁড়িয়েছে 8,392 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.67% বেড়ে দাঁড়িয়েছে 20,655 পয়েন্ট। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে চাঙ্গা থাকলেও মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিকি 225 ইন্ডেক্স 1.86% কমে দাঁড়িয়েছে 38,461 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাইসি কম্পোজিট 2.49% বেড়ে দাঁড়িয়েছে 3,246 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.17% কমে দাঁড়িয়েছে 76,470 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 400 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,14,245 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।